তো স্বাগতম সবাইকে আজকে ক্লাসে। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব আমরা। খুব সম্ভবত আজকে বা নেক্সট ক্লাসে আমাদের হয়তো পুরো বুট ক্যাম্প শেষ হয়ে যেতে পারে, অন্যথায় আর একটা ক্লাস সর্বোচ্চ বাড়তে পারে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি আজকের ক্লাস বাদে আর দুইটা ক্লাসের মধ্যে আমরা মোটামুটি শেষ করে দিতে পারবো এই মোটামুটি চলমান যে বুট ক্যাম্পটি আছে এটা। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম মোটামুটি, এক নজরে দেখেছিলাম যে রিপিট কাস্টমারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আমরা তাকে খুব সুন্দরভাবে ইজিলি বুঝিয়ে তারপরে খুব সুন্দরভাবে ইজিলি আমরা কাস্টমারকে রিল্যাক্সে বুঝিয়ে তারপরে তাকে ঠান্ডা মাথায় খুব গুড কমিউনিকেশনের মাধ্যমে উইথ রেসপেক্ট, সম্মানের সহিত তাকে একবার ল্যান্ডিং পেজে এনে, ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটে এনে একবার খুব সহজ পারচেসের মাধ্যম রেখে। সহজ পারচেস কি? অনেকে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখা যায় নাম, তারপরে হচ্ছে ফ্ল্যাট নম্বর, রোড নম্বর, হাউস নম্বর, ঠিক আছে, তারপর আর কি, থানা, জেলা, পোস্ট কোড, তারপর হচ্ছে মোবাইল নম্বর, ইমেল আইডি, এইসব হাবি জাবি তথ্য সেখানে দিয়ে রাখে। এত তথ্য সেখানে ইনপুট করার সময় কাস্টমারের হাতে নেই। হ্যাঁ, কারা করবে? একটা ই কমার্স বিজনেসে কেউ করবে না এটা। যদি নর্মালি সে একটা প্রোডাক্ট ব্যতীত অন্য কোনো সার্ভিস নেওয়ার জন্য করতো তাহলে সে করতো। সেই লোক এত ঠেকায় পড়ে নাই যে আপনার কাছে এসে এই 5-7 মিনিট বসে বসে আপনার চেক আউট ফর্মটাকে পূরণ করবে বসে বসে, অর্ডার ফর্ম যেটা আমরা বলি। এত সময় তার কাছে নেই। জাস্ট সিম্পল 3টা তথ্য রাখবেন, মনে রাখবেন এভরিবডি। ল্যান্ডিং পেজ বলেন বা ওয়েবসাইট বলেন, অনলি 3টা ঘর থাকবে অর্ডার করার জন্য। প্রথম ঘর থাকবে হচ্ছে নাম। নাম বলতে ফুল নেম, এক ঘরের মধ্যে কাজ শেষ। অনেকে দেখবেন ফার্স্ট নেম লাস্ট নেম 2টা ঘর রাখে। নো, নেভার, এটা করা যাবে না। একটা ঘর রাখবেন অনলি ফুল নেম। ফুল নেমে কাস্টমার তার নামটা লিখে দিবে, ওকে। দেন থাকবে হচ্ছে আপনার কি বলে, অ্যাড্রেস। ফুল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস কি বলছি, ফুল অ্যাড্রেস। কখনোই হাউস নম্বরের জন্য এক ঘর, ফ্ল্যাট নম্বরের জন্য এক ঘর, থানার জন্য একটা ঘর, ডিস্ট্রিক্টের জন্য একটা ঘর, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এতে কাস্টমার বিরক্ত হবে। মাথায় রাখবেন বিষয়গুলো, যেগুলো শিখাচ্ছি পৃথিবীতে কেউ শিখাবে না এইভাবে আপনাদেরকে, গ্যারান্টি দিয়ে বলুন। কারণ ওই যে আমি ফেস করছি, আমি জানি, আমি কাস্টমার এইভাবে আমার অনেক কাস্টমার নষ্ট হয়েছে, আমি জানি। তো এই জন্য আপনারা যেটা করবেন, একটা ঘর শুধু ফুল নেম, দ্বিতীয় ঘর থাকবে ফুল অ্যাড্রেস। ফুল অ্যাড্রেস দিলে সেখানে কাস্টমার লিখে, কাস্টমার তো ফুল অ্যাড্রেস মানে কি, কাস্টমার অবশ্যই বুঝতে পারবে যে এখানে আমার পুরো ঠিকানা লিখতে হবে। তখন সে তার মতো করে, আপনি যাতে একটা পণ্য তাকে ডেলিভারি দিবেন, নির্দিষ্ট ঠিকানাটা সে ওইভাবেই লিখে দিবে, সমস্যা নেই। এরপরে হচ্ছে আরেকটা ঘর রাখবেন মোবাইল নম্বর। অনেকে দেখবেন মোবাইল নম্বরের জায়গায় কান্ট্রি কোড, অমুক কোড, তমুক কোড সিলেক্ট করতে হয়, কোনো দরকার নেই। এই সব দরিদরবারের মধ্যে যাবেন না। কাস্টমার ভুল করতেই পারে। মনে করেন 8801 অমুক অমুক, আমাদের কান্ট্রি কোড তো 880 দিয়ে শুরু, তাই না? অনেকে 880 নাও দিতে পারে, জাস্ট 1 থেকে শুরু করলো, অনেকে 0 দিয়ে শুরু করলো। আপনাকে এটা বুঝে নিতে হবে ভাই, কাস্টমারকে বিরক্ত করা যাবে না টোটালি। এই 3টা ঘরের মধ্যে কাজ সারবেন। এই জন্য আমি বলছি যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট যাই করেন, তার এই যে অর্ডার সিস্টেমটা হতে হবে একবারে সিম্পল। সে যেন এক ক্লিকের মধ্যে সে অর্ডার করে ফেলতে পারে, এমন একটা সিম্পল ওয়েবসাইট রাখতে হবে, ঠিক আছে? ওয়েবসাইট তৈরি কিভাবে করতে হয় এইগুলো আপনারা নিজেরাই পারবেন। ই কমার্স ওয়েবসাইট তৈরি করা খুব আহামরি কঠিন কিছু না, ঠিক আছে? এখন হয়তো এই বুট ক্যাম্পে সম্পূর্ণটা আপনাদেরকে আমার শেখানো সম্ভব না। এগুলোর জন্য যদি আলাদাভাবে শেখানো লাগে, সেটা আলাদাভাবে যদি পারি, হয় এটা পেইড কোর্সের মাধ্যমে যদি পারি, কিংবা ফ্রি পারি, যেভাবে পারি, সেটা হলো পরে চিন্তা ভাবনা করবো। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ শেখা লাগবে, সেটা হলো পরে। এগুলো নিয়ে এখন অবধি মাথা ঘামানোর দরকার নেই। আর আমি আবারও বলতেছি, বারে বারে বলতেছি একটা কথাই, যে ভাই ওয়েবসাইট হচ্ছে আমাদের 3rd সাবজেক্ট, 4th সাবজেক্ট ধরে নেন। ওয়েবসাইট ছাড়া হাজার হাজার মানুষ সেল করতেছে, ওয়েবসাইটের দরকার নেই। ওয়েবসাইট পরে, অনেক পরে, অনেক পরে। এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। তারপরেও
বিষয়গুলো আপনাদেরকে একটু জাস্ট টাচ করে দিচ্ছি, মানে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে সহজ একটা আমাদেরকে অর্ডার সিস্টেম রাখতে হবে, কাস্টমার যাতে বিরক্ত না হয়। তাহলেই দেখবেন সে কি করবে, রেগুলার সে আপনার থেকে কেনাকাটা করবে ওয়েবসাইটের মাধ্যমে। আর রেগুলার ওয়েবসাইটের মাধ্যমে কেনাকাটা করলে আপনার এটা ব্র্যান্ড তো হয়েই গেল অটোমেটিক, ঠিক আছে? ক্লিয়ার? এই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, একটা ব্র্যান্ড মানুষের কিভাবে হয় এটা আপনারা ভালো করেই জানেন। আমি আগেই বলেছি যে মানুষের ব্রেনের মধ্যে, মাথার মধ্যে যখন গেঁথে যায় তখন সেটা কিন্তু ব্র্যান্ড হয়। একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন হাউস হোল্ড যে প্রোডাক্টগুলো আছে না, গৃহস্থলী পণ্য যেগুলো প্রতিনিয়ত লাগে, যেমন ধরেন ওই যে ডিশ ওয়াশ করে না, অর্থাৎ থালা বাসন পরিষ্কার করে না, যেমন আমার মিসেস, সে নিজেই ডিশ ওয়াশ করার জন্য অনেক ধরনের তো লিকুইড আমরা বাজারে কিনতে পাই, কিন্তু ওই যে ভিম লিকুইডটা আছে ওইটা সে ব্যবহার করতে করতে অভ্যস্ত, ওইটার বিজ্ঞাপন দেখতে দেখতে সে অভ্যস্ত। এই জন্য আমি যদি কখনো বাজার করে অন্য কোনো ডিশ ওয়াশ কিনে আনি, হ্যাঁ, যেমন কাজী অ্যান্ড কাজী গ্রুপের একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ, বিভিন্ন ইয়ার প্রোডাক্ট আছে, তো এগুলো যদি আনি সেগুলো অ্যাকসেপ্ট করে না। তার মাথায় ওই যে একটা জিনিস ঢুকে গেছে, সেটা হচ্ছে ভিম লিকুইড। বিষয়টা হচ্ছে এরকম। তো এইটা হচ্ছে ব্র্যান্ড, অর্থাৎ মানুষের মাথায় একটা প্রয়োজন যখন হবে তখন যেন মানুষ আপনার প্রোডাক্টটাই তার মাথায় চলে আসে, ওইটাকে হচ্ছে ব্র্যান্ড। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ওকে, কাস্টমারের মাথায় এইভাবে ঢুকে যেতে হবে। যাই হোক, ব্র্যান্ড নিয়ে অনেক কথাবার্তা, পুরো আমাদের এই পুরো বুট ক্যাম্প সেশনটাই ব্র্যান্ড। আর আমি ব্র্যান্ড ছাড়া অন্য কিছুতে বিশ্বাসী না, আমি সবসময় ব্র্যান্ডকেই বিশ্বাসী। অটোমেশন হতে হবে বিজনেস, আজীবন গাধার মতো পরিশ্রম করে যাব সেটা হবে না। পরিশ্রম করব 3-4 বছর, এরপরে যেন বিজনেস অটোমেটিক চলতে থাকে। ক্লিয়ার? ভেরি সিম্পল। ওকে, আমরা এখন আমাদের আজকের ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটু চেক করে আসি আপনারা ঠিকঠাক আছেন নাকি। হ্যাঁ, ঠিকঠাক আছেন, ওকে ফাইন। আচ্ছা, উইচ অন ইজ বেস্ট, একটু আগে কি বলেছিলাম, ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট, দেখতে তো পাচ্ছেন তাই না? এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভাই আমরা কোনটাতে শিফট করব? আমরা কি ল্যান্ডিং পেজে না ওয়েবসাইটে শিফট করব? ওয়েবসাইট তো সবাই জানেন, ল্যান্ডিং পেজ হয়তো অনেকে জানেন না। আচ্ছা, ল্যান্ডিং পেজের আরেকটা নাম আছে, এটা হচ্ছে সেলস পেজ। কি বলছি? সেলস পেজ, অর্থাৎ একটা পেজ থাকবে যেই পেজের মধ্যে পণ্যের বিবরণ থাকবে, পণ্যের বিবরণের সাথে একটা ফর্ম থাকবে যেটাকে আমরা চেক আউট ফর্ম বলি। কি বলি? চেক আউট ফর্ম। যেই চেক আউট ফর্মের মধ্যে মানুষ তার ওই নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে জাস্ট অর্ডার করে দেবে। এই পুরো প্রসেসটা থাকবে অনলি একটা পেজের মধ্যে। এই জন্য দ্যাটস কল ল্যান্ডিং পেজ অথবা সেলস পেজ। ক্লিয়ার? আচ্ছা, এই যে যেমন দেখেন এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এই হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এরকম একটা পেজ, এই দেখেন এই যে একটা পেজ, এখানে এই যে যেমন এটা হচ্ছে সম্ভবত কি চিয়া বীজ, আচ্ছা চিয়া সিড, এটা নিয়ে আর কি। তো এই চিয়া সিডের মনে করেন বিভিন্ন ধরনের উপকারিতা বা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। একটা পেজ, অনলি একটা পেজ, খেয়াল করেন এখানে একটা ভিডিও, সম্ভবত এখানে ওই ভিডিওটা অ্যাড করা হয় নাই, এখানে তারা একটা ভিডিও করে এখানে অ্যাড করবে। ওকে, তারপরে অফার মূল্য এখানে দিয়েছে। ওকে, তারপরে চিয়া সিড কেন খাবে, খাওয়ার উপকারিতা কি, এগুলো দিল ডিটেলস। ফাইন। অর্ডার করার জন্য একটা বাটন এখানে দেওয়া হয়েছে। ওকে, তারপরে আমাদের থেকে কেন কিনবেন, আচ্ছা ওনাদের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। ওকে ফাইন। তারপরে হচ্ছে এই তো চিয়া সিডের ছবি, কাস্টমার কিছু রিভিউ দিছে, এগুলো দিয়ে দিছে এখানে। অর্থাৎ আমি এই যে দেখেন, এরপরে নিচের দিকে দেখেন এই যে অর্ডার করার জন্য এই যে যেমন একটা সুন্দর, এই দেখেন এখানে যেটা বুঝাচ্ছিলাম একটু আগে, যে আপনার নাম লিখুন, আপনার মোবাইল নম্বর লিখুন, আপনার ঠিকানা লিখুন, হয়ে গেল 3টা ঘর অনলি কাস্টমারের জন্য। ঠিক আছে, 3টা ঘর এখানে দেওয়া হয়েছে। ওকে, তারপরে এখানে আপনার প্রোডাক্টটা কি ছিল, এই যে এখানে প্রোডাক্ট শো করছে এত টাকা। এখন এখানে আপনি এই যে ডেলিভারি হচ্ছে কোথায়, আপনি চট্টগ্রামের ভিতরে বা চট্টগ্রামের বাইরে, আপনি যেটা দেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে, এখানে ডেলিভারিটা কাস্টমার চুজ করবে, কাস্টমার যেখানে থাকে সেটা চুজ করলে অটোমেটিক, যেমন এখানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1500 টাকা, ফাইন। আর এখানে যদি সে চট্টগ্রামের ভিতরে যেহেতু 50 টাকা ডেলিভারি, তার মানে হচ্ছে 1550 টাকা। এই যে আমি যদি এটা দিই, ধরেন চট্টগ্রামের বাহিরে এসে, তার মানে হচ্ছে 110 টাকা ডেলিভারি চার্জ, তাহলে 1500 আর 110 কত, 1610 টাকা। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে একটা কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ প্লেস অর্ডার একটা বাটন দিয়েছে। এই তো, এরপরে কিছু ইনফরমেশন দিছে, এই যে যোগাযোগ করতে বলছে যদি কোনো প্রবলেম হয়, বা এই যে এমন ল্যান্ডিং পেজ বানাতে, আচ্ছা ওনারা হচ্ছে ল্যান্ডিং পেজ সার্ভিস দিয়ে থাকে। যাই হোক, এটা এখন বিষয়টা হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে
আপনারা হচ্ছে এই যে একটা পেজ দেখলেন, এই পুরো পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। একটা পেজের মধ্যে পুরো প্রোডাক্টের ডিটেলস থাকবে, হ্যাঁ, যাতে কাস্টমারের আবার এখানে ক্লিক করে অমুক জায়গায় না যাওয়া লাগে, তমুক জায়গায় জাস্ট ক্লিক করবে, ক্লিক করে চলে আসবে আমার ইয়াতে, এই যে এরকম একটা পেজে চলে আসবে, এই আপনার চেক আউট ফর্মে চলে আসবে। চেক আউট ফর্মে আসলে এখান থেকে জাস্ট কাস্টমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে এই যে এখান থেকে এই প্লেস অর্ডার এখানে ক্লিক করে দেবে, কাজ শেষ। ক্লিয়ার? এইভাবে এইটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন তাহলে ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে ভিন্ন জিনিস। যেমন আপনারা দেখছেন দারাজ, দারাজ একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইটে কি থাকে? ভ্যারাইটিস পণ্য থাকে। আর একটা ল্যান্ডিং পেজে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে পুরো ডিটেলস দেওয়া থাকবে এখানে, এবং ওই পেজের মধ্যে পুরো প্রোডাক্টের ডিটেলস থাকবে, পাশাপাশি একটা অর্ডার করার ফর্ম থাকবে, যাতে কাস্টমারের এদিক ওদিক 1 ক্লিক করে 2 ক্লিক করে 3 ক্লিক। যেমন দারাজে আপনারা একটা পণ্য অর্ডার করতে হলে কত কিছু করা লাগে, খেয়াল করছেন? অ্যাড টু কার্ট করতে হয়, তারপরে চেক আউটে যেতে হয়, সেখানে গিয়ে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আগের থেকে অ্যাড করা থাকে, মানে আপনার লোকেশন সিলেক্ট করতে হয়, মানে ওখানে কিন্তু আর কমপ্লেক্স দারাজে অর্ডার করা। দারাজে যারা অর্ডার করতে পারে তারা ওয়েবসাইটে তো অটোমেটিক অর্ডার করতে পারবে। কি বুঝতে পারছেন? মানে ল্যান্ডিং পেজে এই হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, এবার আসেন, এইটাই জাস্ট এইটাই বোঝানোর জন্য ইয়া করছি, এতক্ষণ খুঁজছি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ভাইকে। লোডিং হচ্ছিল প্রচুর পরিমাণ ওইগুলো। এইটা ভালো ওয়েবসাইটটা, এটা মানে ল্যান্ডিং পেজটা এটা দ্রুত লোডিং হয়েছে। তাহলে এই হচ্ছে বিষয়। এখন প্রশ্ন হচ্ছে কোনটা আমাদের জন্য বেস্ট হবে? কোনটা বেস্ট হবে এইটা হচ্ছে আমরা কিছু মাপকাঠি আছে, আমাদেরকে মেজারমেন্ট আছে, এগুলোকে আমাদেরকে ফোকাস করতে হবে। সেটার উপর ফোকাস করে আমরা ডিসাইড করব যে আমাদের জন্য কোনটা বেস্ট হবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু মাঝে মধ্যেই ঘুরে ঘুরে দেখে আসবো যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, ঠিকঠাক আছেন কিনা, একটু দেখে আসি। সব ঠিকঠাক আছেন? হ্যাঁ, আছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের জন্য কোনটা বেস্ট হবে। দেখি কোনটা বেস্ট হয় আমাদের জন্য। ল্যান্ডিং পেজের উপকারিতা কি, বা ল্যান্ডিং পেজের বৈশিষ্ট্যগুলো কি কি? ল্যান্ডিং পেজের স্পিড হচ্ছে অনেক দ্রুত হয় ওই একটা ওয়েবসাইটের তুলনায়। ঠিক আছে? প্রোডাক্ট কোয়ান্টিটি, একটা ল্যান্ডিং পেজের মধ্যে আপনি প্রোডাক্টের কোয়ান্টিটি খুব সুন্দরভাবে, ঠিক আছে, সেখানে দিয়ে রাখতে পারবেন। প্রোডাক্ট ডিটেলস, একটু আগে দেখাইলাম, একটা প্রোডাক্টের যে ডিটেলস একদম খুব সুন্দরভাবে ডিটেলসগুলো আলোচনা করতে পারবেন পুরো একটা পেজের মধ্যে। ঠিক আছে? ল্যান্ডিং পেজ বানাতে আপনার খরচ খুবই কম। একটা ওয়েবসাইট বানাতে খরচ অনেক বেশি, কিন্তু ল্যান্ডিং পেজ সেই তুলনামূলক আপনার 20% থেকে 10% এর মধ্যেই হয়ে যায় একটা ওয়েবসাইটের খরচের তুলনায়। বুঝতে পেরেছেন? অর্ডার সিস্টেম, ল্যান্ডিং পেজে অর্ডার করা একবারে ভেরি ইজি। ওই যে একটু আগে দেখাইছি, একটা পেজের মধ্যেই অর্ডার করার সিস্টেম সহ প্রোডাক্টের ডিটেলস সব কিছু আছে। ঠিক আছে? অর্ডার ম্যানেজমেন্ট অত্যন্ত সোজা। কারণ কি? কারণ হচ্ছে ল্যান্ডিং পেজ সাধারণত হয় একটা প্রোডাক্ট নিয়ে। খেয়াল করবেন, যদি আপনার মাল্টিপল প্রোডাক্ট হয়, অর্থাৎ আপনি অনেকগুলো প্রোডাক্ট সেল করেন, সেই ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটে শিফট করতে হবে। বিষয়টা বুঝেন। আর যদি আপনি ওয়ান প্রোডাক্ট করেন, তাহলে আপনাকে 1 থেকে 2টা প্রোডাক্ট করলেও আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে করতে পারেন। এতে কি হবে? আপনার অর্ডার ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। কারণ মাল্টিপল প্রোডাক্টের কিন্তু অর্ডার ম্যানেজমেন্ট করা একটু কষ্টকর। কারণ হচ্ছে এক এক সময় কাস্টমার এক এক পণ্য অর্ডার করে, এইগুলো হিসাব রাখা, স্টক ক্লিয়ার করা, তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি ভ্যারাইটিস সমস্যা আছে। ঠিক আছে? তারপরে আপনার এই ওয়েবসাইটের জন্য আপনার ওয়েব ডেভেলপার রাখা, হ্যাঁ, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জন্য ওয়েব ম্যানেজার রাখা, এগুলো আপনাকে করতে হবে। তারপর হচ্ছে গ্রাফিক্স, ল্যান্ডিং পেজে গ্রাফিক্স তুলনামূলক, মানে একটা ওয়েবসাইটের তুলনায় অনেক কম গ্রাফিক্স ব্যবহার করা হয়, যার ফলে ল্যান্ডিং পেজে স্পিডটা খুব ভালো পাওয়া যায়। যত বেশি গ্রাফিক্স ইউজ করবেন ওয়েবসাইটের মধ্যে বা ল্যান্ডিং পেজের মধ্যে, তত ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ভারী হয়ে যাবে। বিষয়টা বুঝিয়েন। যখন এটা ভারী হয়ে যায়, অর্থাৎ অনেকগুলো পিকচার আপনি যখন ব্যবহার করবেন, তখন স্বাভাবিকভাবে এটা ভারী হয়ে যাবে, এটার ওয়েট বেড়ে যাবে। তখন কিন্তু এই ওয়েবসাইটটা লোডিং হতে সময় বেশি লাগবে, বা ল্যান্ডিং পেজ লোডিং হতে সময় বেশি লাগবে। ঠিক আছে? এখন দেখেন ডেভেলপার, একটা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য কিন্তু অনেক ডেভেলপার লাগে। যেমন দারাজ একটা ওয়েবসাইট, দারাজকে কিন্তু
ম্যানেজ করার জন্য হাজারের উপর ডেভেলপার আছে, হাজারের উপরে। প্রতিনিয়ত ওদের চেঞ্জ করতে হচ্ছে সব সিস্টেম, ঠিক আছে? এই হচ্ছে মূল ব্যাপার। এখন আমরা যেহেতু শুরু করব ওয়ান প্রোডাক্ট দিয়ে, অনলি একটা প্রোডাক্ট দিয়েই আপনি বিজনেস অটোমেশন করতে পারবেন, এরপরে আপনি মাল্টিপল প্রোডাক্টে সুইপস করবেন। এজন্য আপনার প্রথমে ল্যান্ডিং পেজটাই সবচেয়ে বেস্ট হবে আমার মতে, ঠিক আছে? ল্যান্ডিং পেজ নিয়ে শুরু করবেন, যখন আপনার বিজনেস দেখবেন যে হ্যাঁ ভালোই চলতেছে, দেন আস্তে আস্তে আপনি আরেকটা প্রোডাক্ট যখন তৈরি করবেন, তারপরে হয়তো আপনি চিন্তা ভাবনা করতে পারেন তাহলে আমি এখন ওয়েবসাইটে শিফট করতে পারি কিনা। তাও 2টা প্রোডাক্ট হলেও ল্যান্ডিং পেজের মাধ্যমেই করা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য আমি আমার ব্যক্তিগত সাজেস্ট থাকবে আপনারা ল্যান্ডিং পেজের মাধ্যমেই করতে পারেন, ঠিক আছে? দেখেন ল্যান্ডিং পেজ হচ্ছে এই যে বলেছিলাম যে প্রাইমারি স্টেজের একটা বিষয়। যখন আপনার বিজনেসটা প্রাইমারি স্টেজে থাকবে, অর্থাৎ আমরা মনে করব আমাদের মেসেঞ্জারের মাধ্যমে যথেষ্ট সেল হচ্ছে, এখন কাস্টমারকে আমার ওয়েবসাইটে শিফট করানো দরকার, তখন আমরা ল্যান্ডিং পেজে শিফট করাবো। এখন এখানে একটা বিষয় আপনাদের খটকা লাগতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আপনার তো একটা ওয়েবসাইটের একটা ইউআরএল থাকবে, অর্থাৎ ওয়েবসাইটের একটা নাম থাকবে, তাই না? আপনাদের মনে আছে কি না ক্যাট বাড়ি নামে আমরা একটা পেজ করেছিলাম, ক্যাট বাড়ি। তাহলে ধরেন www.catbari.com, এইটা হচ্ছে আমাদের একটা কি, একটা ডোমেইন নেম। যাই হোক, ডোমেইন একটু পরে শিখাবো, এটা এখন বুঝবেন না। এই যে একটা, এটা হচ্ছে একটা ঠিকানা, www.catbari.com, এটা একটা ঠিকানা। এই ঠিকানাটার আন্ডারে আপনি একটা ল্যান্ডিং পেজও করতে পারেন, এই ঠিকানার আন্ডারে আপনি একটা ওয়েবসাইটও করতে পারেন। যদি কেউ এই catbari.com লিখে সার্চ করে, সে আপনার ল্যান্ডিং পেজ যদি আপনি করেন ল্যান্ডিং পেজে ঢুকে যাবে, যদি ওয়েবসাইট করেন ওয়েবসাইটে ঢুকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ল্যান্ডিং পেজ যদি আমরা তৈরি করি, তারপরে কি আমরা ওয়েবসাইটে শিফট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। ওয়ান টুর বিষয়। ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মধ্যে ডিফারেন্সটা কোথায় জানেন? ল্যান্ডিং পেজে সাধারণত একটা পেজ থাকে, আর ওয়েবসাইট হচ্ছে মাল্টিপল পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। মাল্টিপল প্রোডাক্টের জন্য মাল্টিপল পেজ, বুঝছেন বিষয়টা? ধরেন চিয়া সিড বিক্রি করতেছেন, এটার জন্য একটা পেজ থাকলো। তারপরে আপনি মধু বিক্রি করতেছেন, এটার জন্য আরেকটা পেজ থাকলো। তারপরে এই রিলেটেড আর কি প্রোডাক্ট, এটার সাথে আর কি যায়, তাল মাখনা বিক্রি করতেছেন, এইটার জন্য আলাদা একটা পেজ করলেন। এখন এই প্রত্যেকটা পেজের জন্য যদি আপনি আলাদা আলাদা ওই ঠিকানা তৈরি করতে যান, তাহলে আপনার অনেক খরচ পড়ে যাবে। এক ঠিকানার মধ্যে আপনি কিন্তু এটা করতে পারেন, ঠিক আছে? এক ঠিকানাটা কি, ধরেন আপনি একটা নাম দিলেন যে কবিরাজবাড়ি.com। এখন কবিরাজবাড়ি.com এর মধ্যে কেউ গেলে সেখানে তাল মাখনার জন্য একটা পেজ পাইবে, এই মধুর জন্য একটা পেজ পাইলো, তারপরে এই সিয়া শিডের জন্য একটা পেজ পাইলো। এরকম 3-4টা পেজ যখন হয়ে যাবে, তখন ওইটাকে আমরা বলবো ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট, মাথায় রাখবেন। আর যদি কবিরাজবাড়ি.com এ ক্লিক করার সাথে সাথেই সরাসরি চলে গেল ধরেন একটা চিয়া সিডের পেজের মধ্যে, চিয়া সিড যেটা একটু আগে দেখাইলাম একটা প্রোডাক্ট, বা ধরেন একটা মধুর পেজে ঢুকে গেল, কারণ ওখানে মধু ছাড়া আর কোনো প্রোডাক্ট তাদের কাছে নেই, তার মানে একটা একটা সিঙ্গেল পেজে ঢুকে গেছে, এইটা হচ্ছে ল্যান্ডিং পেজ। একবারে ক্লিয়ার করে বুঝাইলাম বিষয়টা। তার মানে সিঙ্গেল প্রোডাক্ট হলে আমরা ল্যান্ডিং পেজ, মাল্টিপল প্রোডাক্ট হলে আমাদের ওয়েবসাইট। এখন এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্টেজে, কারণ আমরা বিজনেসে সাধারণত আমি সবাইকে একটা কথাই বলি, অনলি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন ভাই। এই বেশি বেশি প্রোডাক্ট নিয়ে আপনারা যদি বিজনেস শুরু করতে যান, তখন দেখবেন আপনাদের কষ্ট অনেক বেশি পড়ে যাবে। দরকার নেই তো প্রথম অবস্থায় এত কষ্ট করা। আর 12 দিকে যদি আপনি পা দেন, 12 নৌকায় পা দিলে নৌকা এমনি ডুবে যাবে। আচ্ছা, নৌকার কথা বলে আবার কি, আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে 12 দিকে পা দিলে ওই আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য ফোকাস করতে হবে, ওয়ান ফোকাস, অনলি একটা দিকে ফোকাস করবেন, একটা প্রোডাক্টে ফোকাস করবেন, ব্যাস। ওই একটা প্রোডাক্ট আপনি বিক্রি করে দেখবেন আপনি করতে পারবেন না। আমার এই ইবুকটির সাথে যে ভিডিওটি দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম অনলি ওয়ান প্রোডাক্টে আপনাদেরকে এই একটা বিজনেসে একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনারা 2জন বিসিএস ক্যাডারের যেই স্যালারি, সেই স্যালারি কিন্তু আপনি মান্থলি ইনকাম করতেছেন, শুধুমাত্র নিজে একটা কর্মচারী রেখে। এটা কিন্তু আমার কিসের মধ্যে আছে বলেন তো, ভিশন 50K নামে একটা কোর্স আছে, ওইখানে কিন্তু এটা দেখাইছিলাম। এটা কোথায় আছে? ইবুকটি কেনার সাথে সাথে আপনারা কিন্তু এই কোর্সটা ফ্রি পেয়েছিলেন। সেখানে 10টা ভিডিও ছিল, সেখানে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? পারলে আবার গিয়ে দেখেন সেখান থেকে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে মূল ব্যাপার।
ক্লিয়ার সবাই? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকেই অনেক প্রশ্ন করে ফেলছে। কি লিখছে? নেটে সার্চ দিলাম এখন। আসসালামু আলাইকুম, সরি আজ লেট হয়ে গেল, বোনের বাসা থেকে ফিরছিলাম, রাস্তায় গিয়েছিলাম। সমস্যা নেই, ইউটিউবে ভিডিও থাকবে। জুতার সাইজ অ্যান্ড কাইন্ড ডিফারেন্ট, তাহলে পেজ না ওয়েবসাইট ভালো? জুতার সাইজ অ্যান্ড কাইন্ড ডিফারেন্ট, শোনেন, জুতার সাইজ, আপনি যদি এখন সাইজ কোনো ব্যাপার না, জুতা যদি শুধুমাত্র এক ধরনের জুতা হয়, হ্যাঁ, ধরেন আপনি লোফার, এক, তাও লোফারের মধ্যে শুধু একটা কালার না, সরি, কালারও ডিফারেন্ট হতে পারে, মানে ধরেন একটা ডিজাইন, অনলি একটা ডিজাইনের যদি জুতা হয়, তাহলে আপনি একটা ল্যান্ডিং পেজের মধ্যেই পারবেন, সাইজও দেওয়া যায় ল্যান্ডিং পেজে, কালারও দেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, প্রোডাক্ট নামে একটা অপশন আছে, সেইখান থেকে এটা ডিফারেন্ট করা যায়। সেটা হচ্ছে কোথায়? ঠিক আছে, ধন্যবাদ, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। ধরেন এই যে একটা ইয়া দেখাইলাম না, এই যে এটা থাকে হচ্ছে চেক আউট পেজের এখানে, এই যে চেক আউটটা করে না, এই যে এখান থেকে দেখেন, এই যে এখানে একটা বিষয় লেখা আছে, দেখেন খেয়াল করেন, এই যে এখানে কি লেখা, ইওর প্রোডাক্ট, খেয়াল করছেন? যখন এখানে ইওর প্রোডাক্ট লেখা থাকবে, তখন এইখানে আপনি চাইলে এই জায়গাটাতে এটা দেওয়া যাবে, এই জায়গাটাতে, এই প্রোডাক্টের এই জায়গাতে এটা দেওয়া যাবে। মনে করেন এখানে আপনি দিলেন যে 42 সাইজ, দেন আবার নিচের দিকে দিলেন 40 সাইজ, এরপরে দিলেন অমুক সাইজ, এরকম একটা সাইজ দিয়ে দিলেন আপনি এখানে। ঠিক আছে, তাহলে কাস্টমারের যেটা প্রয়োজন হবে ওইটার উপর ক্লিক করবে। প্রাইসও সেম দিয়ে রাখবেন এখানে, যেমন প্রাইস তো সব সাইজের ক্ষেত্রে এক থাকার কথা, এখান থেকে দিয়ে রাখবেন, তাহলে অটোমেটিক আপনার এখানে সাব টোটাল অটোমেটিক এখানে শো করবে। ঠিক আছে, যাই হোক, এগুলো নিয়ে এত কথাবার্তা বলার কিছু নাই, এগুলো একটা মজার বিষয় আছে, ওয়েবসাইট একবার তৈরি করলে বারবার এগুলো আর হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, শুধুমাত্র টুকটাক কিছু ডিফারেন্ট একটু চেঞ্জ করতে হয়, এগুলো নিজেরাই পারবেন। ঠিক আছে, যাই হোক, এগুলা আপনারা পারবেন আশা করি, এগুলো আপনাদেরকে দেখি অন্য কোনো সেশনে বা অন্য কোনো ইয়াতে শেখানো যায় কি না, তবে এটা নিয়ে এই মুহূর্তে আমার এত মাথা ব্যথাও নেই, কারণ আমি আগে দেখতে চাই আপনারা সেল করতেছেন, আপনাদের বিজনেস হচ্ছে, তখন আমার সাথে যখন আপনাদের কথাবার্তা হবে, আপনার সাথে যখন আমি বসবো, তখন হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করতে পারবো যে কোন পর্যায়ে গেলে এখন আপনার ওয়েবসাইট দরকার কি দরকার না, সেটা পরের বিষয়। জাস্ট এখন একটা কনসেপ্ট মাথার মধ্যে রেখে দেন যে হ্যাঁ, এটা এইভাবে হয় আর কি। ঠিক আছে, এই বিষয়গুলো জাস্ট মাথায় রেখে দেন। ওকে, আসেন নেক্সটে যাই আমরা। তাহলে ক্লিয়ার, আমরা মোটামুটি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বিষয়টা মোটামুটি বুঝে গেলাম, তাই না? আচ্ছা, এখন দেখেন, ল্যান্ডিং পেজ করেন বা ওয়েবসাইট করেন, যেটাই করেন না কেন, এই দুইটার জন্য আপনার লাগবে ডোমেইন এবং হোস্টিং। কি লাগবে? ডোমেইন এবং হোস্টিং, দুইটা জিনিস লাগবে। সবাই বিষয়টা মনোযোগ সহকারে শিখেন। ডোমেন এবং হোস্টিং লাগবে। এখন হোস্টিং এর আরেকটা নাম হচ্ছে সার্ভার, সমস্যা নেই, মাথা ঘুরে যাওয়ার কিছু নাই। অনেকে হোস্টিংকে সার্ভার বলে, অনেকে সার্ভারকে হোস্টিং বলে, যেটাই বলেন না কেন। ঠিক আছে, আর ডোমেইন আলাদা একটা বিষয়। এখন তাহলে এই দুইটা বিষয় কি, এই দুইটা যে লাগবে আমাদের, এই দুইটা কি জিনিস? আচ্ছা চলেন আগাই। ডোমেন কি জিনিস? ডোমেন কি জিনিস দেখেন, ডোমেন হচ্ছে, ধরেন এইখানে একটা জিনিস দিলাম, ধরেন আমরা কি করেছিলাম জানো, ক্যাট বাড়ি, তাই না? আমরা দিলাম www.catবাড়ি, এই যে একটা ডট আছে, এরপরে লাস্টে যে কোনো একটা জিনিস বসতে পারে, কি বসতে পারে? .com বসতে পারে, .shop বসতে পারে, .xyz, .net, .org, .com, .bd, এগুলো বসতে পারে। এইটাকে বলা হয় ডোমেইন। যেমন আমাদের ডোমেইনটা কি, অনলাইন স্কিল বাংলাদেশ .com। ঠিক আছে, এটা একটা ডোমেইন, এটা একটা আপনার প্রতিষ্ঠানের ঠিকানা। কিসের ঠিকানা? আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা, আপনার প্রতিষ্ঠানের ল্যান্ডিং পেজের ঠিকানা, যেটাই বলেন না কেন, কারণ ওয়েবসাইটের ঠিকানা ল্যান্ডিং পেজের ঠিকানা একই ঠিকানা। যখন আপনার মন চাইবে আপনি ওয়েবসাইট বানাবেন, যখন আপনার মন চাইবে এইটার উপরেই আপনি ল্যান্ডিং পেজ বানাবেন, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। তবে প্রত্যেকের ল্যান্ডিং পেজ বলেন বা ওয়েবসাইট বলেন, এই জন্য আপনার একটা ডোমেইন থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, যেমন আপনাদেরকে শিখাইছিলাম যে ক্যাটবাড়ি বিডি কিসের পরে, facebook.com/ দেওয়ার পরে ক্যাটবাড়ি বিডি ছিল। তো ঠিক এইখানেও এই বিষয়টা এরকম যে www থাকবে,
তারপরে ডট থাকবে, তারপরে দিবেন ক্যাডবারি, তারপর .com। এইটাকে বলা হয় ডোমেইন। কি বলা হয়? ডোমেইন। একটা ইউআরএল, একটা প্রতিষ্ঠানের ঠিকানা, একটা প্রতিষ্ঠানের ইউআরএল, এটাকেই বলা হয় ডোমেইন। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই, দারাজের নাম তো সবাই জানি, তাই না? তাহলে দারাজকে যদি সবাই আমরা জানি, দারাজে কিভাবে যায়? daraz.com.bd, এইটা হচ্ছে দারাজের ঠিকানা। খেয়াল করেন কোথায়, এই যে আমি আরো জুম করে দেখাচ্ছি প্রত্যেকে, এই যে এখন দেখেন, এইটা হচ্ছে দারাজের ঠিকানা। এই যে দারাজ তো পাইলেন, এরপরে .com.bd পাইছেন? তো এইটাকে বলা হয় ডোমেন। তার মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটের যে ঠিকানা থাকে, সেই ঠিকানার নাম হচ্ছে ডোমেইন। আমরা ক্লিয়ার ডোমেইন সম্পর্কে? ওকে। এরপরে কি আছে দেখেন, তাহলে আরেকটা বিষয়, এই যে ডোমেইনের ক্ষেত্রে কিন্তু www. এটা ব্যবহার করার বাধ্যবাধকতা নেই। একটা সময় এটা না দিলে আসতো না, ওয়েবসাইট লোড নিত না, কিন্তু এখন এইটার আর বাধ্যবাধকতা নেই। আমি কিন্তু এইমাত্র কি লিখেছি বলেন তো? জাস্ট লিখেছি daraz.com। আমি কিন্তু লিখি নাই www. লিখি নাই, কিন্তু লিখলেও হতো, না লিখলেও হতো, আমি কিন্তু লিখি নাই। এই যে খেয়াল করছেন, আমি কিন্তু জাস্ট daraz.com লিখছি, daraz.com.bd, এটাই হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে লাস্টে আবার বিডি দিলাম কেন .com এর পরে? এটা হচ্ছে ওরা বাংলাদেশের ডোমেইন, হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশকে এটা ইন্ডিকেট করে বুঝাইছে। এখানে থাকতে পারো .in মানে হচ্ছে ইন্ডিয়া, এরকম। এটা হচ্ছে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা কান্ট্রির এরকম একটা কোড আছে, যেমন বিডিতে হচ্ছে বাংলাদেশ, এরকম প্রত্যেকটা কান্ট্রির কোড আছে। তো এই কোড .com এর পরে সেই কোডটা তারা ব্যবহার করে। আর এই ডোমেনটা তারা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে এটা ক্রয় করতে হয়। এটার জন্য আপনার বাহিরের কোনো প্রোভাইডার লাগে না, এই ডোমেনটা যেখান থেকে ক্রয় করতে হয়। .com.bd এটা আমাদের বাংলাদেশের সরকারিভাবে এটা করে ক্রয় করা যায় আর কি। ঠিক আছে, তাহলে এইবার আসেন, তাহলে .com যদি শুধু দেই আর .com.bd-র মধ্যে ডিফারেন্সটা কি? আসলে খুব একটা ডিফারেন্স নাই। বিডি দিলে হয় কি, ওই আমাদের যে ওয়েবসাইট যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি, আমাদের ওয়েবসাইটটা একটু পেতে সুবিধা হয়, বুঝছেন? এটা নিয়ে আহামরি বাধ্যবাধকতা কিছু নেই যে আপনাকে বিডি হতেই হবে, আপনি শুধু .com হলেও চলবে। শুধুমাত্র ওই যে এসইও বলা হয়, আচ্ছা এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ একটা আপনি গুগলে গিয়ে একটা জিনিস লিখলেন, ঠিক আছে? ধরেন আপনি কি লিখলেন, আপনি লিখলেন যে চুল পড়া বন্ধে করণীয় কি। এখন আপনার ওয়েবসাইটে যদি আপনি এই ধরনের কোনো আর্টিকেল দিয়ে থাকেন, তাহলে দেখবেন যে আপনারটা যদি .com.bd থাকে, অনেকের আগেই আপনারটা আসবে, কারণ বাংলাদেশে যেহেতু ওয়েবসাইট, এই জন্য আপনারটাকেই বেশি রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সার্ভারের ক্ষেত্রে। তো সেই জন্য হচ্ছে আপনারটা আসার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ গুগলে এটার র্যাঙ্কিংটা একটু আগানো থাকে, এই আর কিছু না। তবে এটার জন্য আহামরি আমাদের কোনো নেই, যেহেতু আমরা ই কমার্স বিজনেস করব, কেউ গিয়ে গুগলে গিয়ে কেউ কখনো এটা সার্চ করবে না, কারণ আমাদের আগে কাস্টমার সাথে রিলেশন বিল্ড আপ হবে। কাস্টমারকে আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দেবো যে ভাই ক্যাটবারি.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ঠিকানা, আপনারা এখানে যান, এখান থেকে সহজে আপনার বিড়ালের খাবার আপনি পারচেস করে ফেলতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে, এটার জন্য দরকার নেই ক্যাটবারি.com.bd সে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবে। ওই ব্যক্তি, ওই রকম কাস্টমার খুব কম পাওয়া যায়। গুগলে গিয়ে কেউ সার্চ করে আপনার ওয়েবসাইটে আসবে, তারপর আপনাকে অর্ডার করবে, এগুলো এখন আর তেমন একটা হয় না। এগুলো বলো অর্গানিক মার্কেটিং এখন আর তেমন একটা নাই। এজন্য আমাদেরকে পেইড মার্কেটিংই করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তারপরে কাস্টমারের সাথে সম্পর্ক হলে কাস্টমারকে আপনার এই ডোমেইনের ঠিকানাটা দিয়ে দেবেন। কাস্টমার সুন্দর তার মোবাইল ব্রাউজার হোক বা কম্পিউটার ব্রাউজারে গিয়ে আপনার ডোমেইনটা লিখে সার্চ করবে, চলে আসবে আপনার ইউআরএলটা, মানে আপনার ওয়েবসাইটটা চলে আসলো বা ল্যান্ডিং পেজ চলে আসলো, সেখান থেকে সে পারচেস করে নেবে। ক্লিয়ার? এখানে আর গুগলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই যে বিডি না হলেও কোনো সমস্যা নেই, শুধু .com হলেই এনাফ। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে .org কারা দেয়? এই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যারা ই কমার্স ছাড়া যারা আছে, তারা সাধারণত ওয়ার্জি, নেট এগুলো ব্যবহার করে। XYZ-টা ব্যবহার করে ই কমার্সের ক্ষেত্রে, আমি দেখছি সবটাও ই কমার্সের ক্ষেত্রে ব্যবহার করে। তবে আমরা বাংলাদেশের লোকজন .com সাধারণত বেশি অভ্যস্ত। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখানে এই সব ডোমেইন নিতে গেলে খরচ এক এক ইয়ার উপরে ভ্যারি করে। যেমন .xyz যদি নিতে যান, এটার খরচ একটু তুলনামূলক কম হয়। .নেটের খরচ আবার একটু বেশি হয়। .com-এর খরচ আবার নেটের তুলনায় একটু কম হয়। বুঝছেন? এই হচ্ছে বিষয়।
এটা কি, এই হচ্ছে ডোমেনের ব্যাপার আর কি। আচ্ছা, তাহলে ডোমেন কিন্তু ক্লিয়ার আমরা, হ্যাঁ। ওকে, এবার আমরা আসি ডোমেন কিভাবে কিনতে হয়। এটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেল। আসলে সময় কি অবস্থা, সময় সময় দেখিয়ে নিই, সময় কি অবস্থা ভাই। আচ্ছা, কি লিখছেন, জুতা, লোফার, ফর্মাল, ইটিসি। ভাই জুতা যদি আপনার লোফারও হয় বা ফর্মাল হয় বা ক্যাজুয়াল হয়, আপনি যদি ভ্যারাইটিস জুতা সেল করতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট ছাড়া হবে না, ঠিক আছে। আপনাকে ওয়েবসাইটে যাওয়া লাগবে, ল্যান্ডিং পেজ দিয়ে তাইলে আর হবে না। ল্যান্ডিং পেজ সাধারণত আমরা একটা প্রোডাক্ট যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে, আপনি মোটামুটি যা দেখতেছি আপনি লিখছেন আবু সোহেল ভাই, আপনি জুতা ফর্মাল, লোফার এগুলো চাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি ওয়েবসাইটে মুভ করেন, কারণ ফর্মালের মধ্যে তো আবার ভ্যারাইটি আছে, লোফারের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি জুতা আছে, তাহলে আপনাকে ওয়েবসাইটে মুভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ডোমেন সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পেয়ে গেলাম, ওকে ফাইন। এইবার ডোমেন অ্যাকচুয়ালি কিভাবে কিনতে হয়, ডোমেনটা যে আমরা কিনবো এটা কিভাবে কিনতে হয়। আচ্ছা শোনেন, ডোমেইন আমাদেরকে কিনতে হলে আমরা বাংলাদেশের ওই যে .com.bd এইটা আমরা কিনতে পারি, হ্যাঁ এটা আমরা টেলিটকের মাধ্যমে কেনা যায়, এটা আমাদের বাংলাদেশি ইয়া, কিন্তু এটা কিনতে গেলে আমাদেরকে কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। এটা কিনতে আমার জানা মতে এখানে হচ্ছে আপনার ইয়া করতে হয়, কি বলে, ট্রেড লাইসেন্স, তারপরে এইসব জিনিসের এখানে কপি টপি দেওয়া লাগবে আর কি আপনার, হ্যাঁ তারপরে ব্যবসায়িক ঠিকানা, হ্যাঁ এই সব জিনিস এখানে লাগে। তো প্রথম অবস্থাতে এত ঝামেলার মধ্যে আমার মনে হয় না যাওয়াটাই ভালো, ঠিক আছে। এগুলো হচ্ছে পরে, এমন না যে ডোমেইন আপনি শিফট করতে পারবেন না। সব কিছুই পৃথিবীতে যত টেকনোলজি আছে মনে করেন সব কিছুরই কিছু না কিছু ফাঁক ফুকর আছে, না হলে ওয়েবসাইট হ্যাকিং করা, এই যে মনে করেন এত এই যে সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাকিং হয়ে গেছে আপনারা শুনছেন, এরপর আবার এটা ফিরিয়ে আনতে হয়েছে। তো এই যে দারাজের ওয়েবসাইটও মাঝে মধ্যে হ্যাকিং হয়ে যায়, তাহলে তাদের যে এক্সপার্ট, দারাজে তো মনে করেন বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের ওয়েব ডেভেলপাররা দারাজকে মেনটেন করে, তাও যদি হ্যাকিং হয় তার মানে কি, সব কিছুরই একটা ফাঁক ফুকর থাকে, ঠিক আছে। তো এরকম একটা বিষয়, তো সব কিছুই কাস্টমেবল করা যায়, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাও করার দরকার নেই, কোনো টেনশন করারও দরকার নেই। জাস্ট এইগুলো হচ্ছে এডিটেবল, যে কোনো সময় আপনি যে কোনো সময় মুভ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার ডোমেনটা আপনি কিভাবে কিনবেন, শোনেন, ডোমেন প্রোভাইডার পুরো পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে, ঠিক আছে। আপনি সবার থেকে ডোমেন কিনতে পারেন, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন গোড্যাডি আছে, নেমচিপ আছে, এর এইভাবে আরও অনেকেই আছে, হ্যাঁ। তো আমরা যেটা করব, আমি সাধারণত ব্যক্তিগতভাবে যদি আমার থেকে অপিনিয়ন আপনারা জানতে চান, আমি গোড্যাডি কিংবা নেমচিপ এই দুইটাই, আপনি গিয়ে লেখেন না, আপনি যে গুগলে যান দেখেন, আপনার টপ লেভেলের যেগুলো এগুলো এখানে চলে আসবে, কি লিখবেন, ডোমেইন, ডোমেন কি, ডোমেন বাই, সাপোজ ডোমেন আপনি বাই করবেন, দেখেন শুরুতেই চলে আসছে কি কি, এই যে গোড্যাডি চলে আসছে, ঠিক আছে। এরা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে রাখছে আর কি, যে স্পন্সর যেহেতু, তার মানে এরা বিজ্ঞাপন দিছে গুগলের কাছে টাকা খরচ করে, ঠিক আছে, এই জন্য এদেরটা আগে আসছে। কিন্তু নর্মালি স্পন্সর ছাড়া যেগুলো আসে, ধরেন এই যে এইটাও স্পন্সর করা, বাট স্পন্সর ছাড়া হচ্ছে এইখান থেকে শুরু, এখান থেকে। তো আপনি এখান থেকে দেখেন, স্পন্সর যেগুলো এগুলো না দেখাই ভালো, কারণ হচ্ছে এখানে মনে করেন ছোট ছোট কোম্পানি ওরাও এখানে স্পন্সর করতে পারে, গুগলের কাছে টাকা দিলে গুগল ওদের টাকা দেখাবে। স্পন্সর ছাড়া যেগুলো একটু নিচের দিকে আসেন, এই দেখেন এখানে দেখেন এই যে নেমচিপ, এই যে প্রথমেই আছে নেমচিপ, একদম শুরুতেই পৃথিবীতে সবচেয়ে বেশি ডোমেন বিক্রি করে হচ্ছে নেমচিপ, তারপরে দ্বিতীয়তে আছে হচ্ছে গোড্যাডি, এই যে যেটা বলছিলাম, এরপরে দেখেন এই যে ডোমেন.com, এইরকম ভাবে আরো আছে, এই যে হোস্টিঙ্গার আছে, হোস্টিঙ্গার, ঠিক আছে, ব্লু হোস্ট আছে, এইভাবে বিভিন্ন ধরনের আপনার আছে, এইখান থেকে আপনার যাদের থেকে মন চায় তাদের থেকে আপনি নিতে পারেন। তবে আমার ব্যক্তিগত সাজেশন এটাই যে আপনি এই দুইটার মধ্যে যে কোনো একটা, এখন আবার যদি এখানেও কাস্টমাইজ করতে বলেন তাহলে অবশ্যই নেমসিপ, কারণ নেমসিপের সার্ভিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এটা আমার কাছে ভালো লাগে, আপনার কাছে নাও লাগতে পারে। আমার কাছে মনে হয়েছে যে নেমসিপের সাথে সাপোর্টে যোগাযোগ করলে
খুব দ্রুত, আর ওদের সাপোর্টে যোগাযোগ করা লাগে না, ওদের ইন্টারফেসটা এত সুন্দর করে দেওয়া, আপনি খুব সহজেই আপনার কাজগুলো আপনি করে ফেলতে পারবেন। তারপরে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, হ্যাঁ, ডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন, এই নেমসিপ নিয়ে হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে, বিভিন্ন ইউটিউবার এই নেমসিপ নিয়ে প্রবলেম সলভিং দেখাই দিছে। তো আপনারা ইউটিউব থেকে খুব সহজে কিন্তু এই সার্ভিসটা পাবেন। কিন্তু এই যে নর্মাল এই যে এইসব জায়গায় যেগুলো আছে, এগুলোতে আপনি কিন্তু ওইরকম কোনো টিউটোরিয়াল পাবেন না। টিউটোরিয়াল পেতে হলে আপনার নেমসিপ, গোডেডি, হ্যাঁ, তারপর হোস্টিঙ্গার, এগুলো টিউটোরিয়াল সবচেয়ে বেশি। ঠিক আছে, যাই হোক, ইন্ডিয়ান যারা তারা বেশিরভাগই গোডেডি ব্যবহার করে। তবে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের এই নেমসিপটা সবচেয়ে বেশি পপুলার। যেমন আমার 2-3টা ডোমেইন, 2-3টা না, 5টার মতো ডোমেইন আছে, 5টা ডোমেইনই আমার নেমসিপ থেকে কিনা। ঠিক আছে, এরকম। তাহলে কেমনে করতে হয়, নেমসিপের থেকে কেমনে কিনতে হয় আমরা একটু দেখে আসি। ক্লাস কদ্দূর আছে? 14 মিনিটের মতো আছে ক্লাস। ঠিক আছে, সবাই লাইনে থাকেন, কেউ কোথাও শিফট করিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এগুলো আসলে মিস করলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। ঠিক আছে, কিভাবে এখন কিভাবে ধরেন আমরা আমরা এখন একটা ডোমেইন কিনবো, কিনবো না, জাস্ট কিভাবে কিনে সেটা আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, আমার টার্গেটটা হচ্ছে ডোমেইনটার নাম থাকবে হচ্ছে, আমরা যে ফেসবুক পেজের নাম দিয়েছিলাম কি জানো, ক্যাট বাড়ি, তাই না? catbari.com, টার্গেট হচ্ছে এইটা, আছে কিনা এটাও কিন্তু একটা বিষয় আছে। আপনি চাইলেই যে কিনতে পারবেন বিষয়টা কিন্তু তাও না, আছে কিনা এটাও কিন্তু দেখতে হবে। পৃথিবীতে কারো ডোমেইনের সাথে কারো ডোমেইনের নাম মিলবে না। কি বলছি? পৃথিবীতে কারোর সাথে কারো ডোমেইনের নাম মিলবে না। হুম, আচ্ছা, সেটা হচ্ছে কিরকম, একটু লাইনে থাকেন, দেখাচ্ছি। কটা বাজে? ঠিকঠাক আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটু ডোমেইনের নামটা লিখে নিই। catbari.com, এটা হচ্ছে আমাদের টার্গেট। হ্যাঁ, যেমন অনলাইন স্কিল বাংলাদেশ.com। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এইটা হচ্ছে আমার যেমন ওয়েবসাইট, হ্যাঁ, আমার প্রতিষ্ঠানের ওয়েবসাইট হচ্ছে onlineskillbangladesh.com। এই ডোমেনটা পৃথিবীর আর কেউ বানাতে পারবে না। হ্যাঁ, পারবে, এই কমের জায়গায় হয়তোবা ORG এটা পারবে, তারপরে NET নেট এটা পারবে, এগুলো পারবে, কিন্তু এইটাও পারবে না, কারণ হচ্ছে এগুলো আমি কিনে রাখছি। তো এখন যেমন এখানে ক্যাডবারি, এই ক্যাডবারির সাথে cadbury.net, কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইটে নেট দিয়ে ভালো বুঝায় না, ORG এটাও ভালো বুঝায় না। তাহলে কি বুঝায়? SHOP সব দিলে বুঝাইবে, তারপর আর কি বুঝাইবে? XYZ এটা দিলেও বুঝাইবে ই কমার্স ওয়েবসাইট। সবচেয়ে ভালো হচ্ছে .com। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা পাই কিনা, এইটা আমাদেরকে দেখতে হবে। আমি কপি করলাম catbari.com, দেখি এটা দিয়ে আমি ডোমেন পাই কিনা। আচ্ছা, প্রথমে হচ্ছে ডোমেন কিনতে হলে কি করতে হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে নেমসিপের যে ওয়েবসাইট সেখানে যেতে হবে। আচ্ছা, আমি একটা আলাদা ব্রাউজার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, গেস্ট। তাহলে নেমসিপ, আমি গুগলে গেলাম। আচ্ছা, আমি এখানে লিখি NAME, নেমসিপ লিখে আমি সার্চ করলাম, আসলো, ক্লিক করলাম, চলে গেলাম নেমসিপের ওয়েবসাইটে। ঠিক আছে, এই হচ্ছে ওদের ওয়েবসাইট। ওকে, এখন আগে যে কোনো ডোমেইন কেনার আগে আমি সাজেস্ট করব আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করে তারপর আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কিনবেন, অথবা আপনি এখানে জাস্ট সার্চ করে কেনার মাধ্যমেও এটা অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট তৈরি করা যায়, কিন্তু সেটা বেশি ভেজাল। এত ভেজালে না গিয়ে আগে আপনি আপনার একটা এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা হচ্ছে নেমসিপের ওয়েবসাইট। ঠিক আছে, এখন আপনি অ্যাকাউন্ট খুলতে কই যাবেন? অ্যাকাউন্ট খুলতে আপনাকে যেতে হবে সাইন আপে। এখন সাইন আপ কই থাকে? সাইন আপ হচ্ছে এই যে লেখা আছে সাইন আপ। সাইন ইন করা যাবে না, কিন্তু এই যে এইটা করা যাবে না, এইটা করবেন না, আপনি সাইন আপে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ডোমেইন কিনতে হবে। তাহলে সাইন আপে গেলাম, মানে আগে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই যে দেখেন, এখন একটা এরকম পেজ আসবে। হ্যাঁ, এখানে ইউজার নেম দিবেন, মানে অর্থাৎ আপনি যখন এই ওদের আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন, আপনাকে এই ইউজার নেমটা দিয়ে লগ ইন করতে হবে। তাহলে আমরা কি দিব? ক্যাট বাড়ি, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। ওকে, পাসওয়ার্ড একটা দিলেন, পাসওয়ার্ড 1 2 3 4 5, হ্যাঁ, বিভিন্ন মিলিয়ে ঝিলিয়ে দেবেন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কিছু সিম্বল দিতে পারেন, হ্যাঁ, প্রতীক দিতে পারেন, এগুলো দিয়ে সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ফুল নেম, এখানে আপনার পুরো নামটা লিখতে হবে, এখানে আপনার ফার্স্ট নেম আর কি। ঠিক আছে, এখানে কিন্তু ওই ক্যাডবারি লিখলে চলবে না, এখানে কিন্তু আপনার তথ্য দিতে হবে, বিষয়টা খেয়াল করিয়ে।
এখানে আপনার তথ্য দিবেন। ধরেন আপনার নাম হচ্ছে আজম আলী, তাহলে AZAM আজম, লাস্ট নেমের জায়গায় দিলেন আলী, এগুলো আপনারা জানেন। এখন আপনার ইমেল আইডিটা আপনি এখানে দিবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ এই নিচে আছে এইটাকে আপনি ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার ইমেইলে ওরা একটা কোড পাঠাবে, সেই কোডটার ভেরিফিকেশন ওরা চাবে। আপনি আপনার ইমেইলে গিয়ে দেখবেন একটা কোড গেছে নেমসিপ থেকে, সেই কোডটাকে এইখানে বসায় দিবেন, বসায় কনফার্ম করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, হয়ে গেল, শেষ। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে কি কাজ করতে হবে, এরপর আপনার যেটা করতে হবে, এইখানে যে সাইন ইন লেখা আছে এই সাইন ইনে চলে যেতে হবে, এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। এই যে সাইন ইনে আসার পরে দেখেন এইখানে উপরেই আছে, এইখানে বলছে যে ইউজার নেম দিতে, আপনি এখানে আপনার এই যে ক্যাডবারি লিখে দেবেন, মানে ইউজার নেম, এই যে আমরা এখানে দিয়েছিলাম না ইউজার নেম, এইটা কিন্তু এটা কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম না, ইউজার নেমটা আলাদা, হ্যাঁ, এটা দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ড এই যে এখানে দিয়েছিলেন এই পাসওয়ার্ডটাই এখানে বসাই দিবেন, এই যে এই ঘরে দিয়ে আপনি সাইন ইন করবেন। এখন সাইন ইন করার পরে আপনার কাছে একটা ড্যাশবোর্ড চলে আসবে, এই যে ঠিক এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনাকে এখানে আপনার নাম দেখাবে, যেমন আমার নাম এখানে দেখাচ্ছে অমিত সিবি, যাই হোক। তো এরকম এখানে ক্যাডবারি নামটা দেখাবে, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আপনার ড্যাশবোর্ড, মানে একটা ইন্টারফেস। আপনি লগ ইন করার পরে ঠিক এরকম দেখতে পাবেন। এবার আপনাকে কি করতে হবে, ওই যে catbari.com আপনার ডোমেইন দরকার, ডোমেইন আগে দেখবেন আছে কিনা, অ্যাভেলেবেল কিনা। এটা দেখতে হলে আমাকে কি করতে হবে, এই যে একটা বার আছে, এই যে খেয়াল করেন এইখানে, এই বারটার মধ্যে আমাকে লিখতে হবে। তাহলে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে catbari.com লিখলাম, লিখে আমি কি করব, এখানে সার্চ করব, এই যে সার্চ আইকন আছে এখানে ক্লিক করলাম, ওকে, এটা সার্চে চলে আসতেছে। এই যে ফাইন আছে, দেখেন এই যে এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, খেয়াল করছেন, catbari.com ক্লিয়ার, তার মানে আছে, ওকে। এই যে দেখেন catbari.com আমাদের অ্যাভেলেবেল আছে। তাহলে এবার আমরা যেটা করবো, আমরা এখন এটাকে কিনতে হবে। এটা আপনাকে কিনতে হলে এই যে এখানে প্রাইসটা দেখাইছে, এটা আপনার $10.28 কি ওয়াইআর মানে হচ্ছে ইয়ারলি, বছরে $10.28 দিয়ে আপনাকে এটা কিনতে হবে। এখন এই মুহূর্তে যখন আপনার 1 বছর পূর্ণ হবে, ঠিক নিচের দিকে দেখেন লেখা আছে রিটেল এত, ঠিক আছে, এইটা দেখা গেল 1 বছর পরে আপনার এটা রিনিউ করতে গিয়ে তখন দেখা গেল এটা $15 মতো লাগতে পারে। এটা হচ্ছে পরে নেক্সট ইয়ারে, প্রথম ইয়ারে হচ্ছে আপনার $10.28 ওরা নিবে 1 বছরের জন্য। ধরেন আজকে যেই তারিখ আছে এই তারিখ থেকে আপনি 1 বছর এটার ভ্যালিডিটি থাকবে আপনার এই catbari.com এইটার, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন অ্যাকাউন্ট করে থাকেন এবং নতুন ভাবে কিনে থাকেন, তাহলে এটা আপনাকে একটা কুপন কোড ব্যবহার করতে পারবেন। ওদের একটা কুপন আছে, আপনি ছাড় পাবেন, এই দেখেন এই হচ্ছে কুপন নিউ, এই যে দেখেন কি লেখা, নিউ কম 598 এখানে লেখা আছে। এই কুপন কোডটা যখন আপনি ব্যবহার করবেন তাহলে আপনি এই ডোমেনটা কিনতে পারবেন অনলি $5.98, ঠিক আছে। এই ডলার দিয়ে আপনি এটা কিনতে পারবেন, মানে $6 মতো আপনার খরচ হবে, এই ডোমেনটা কিনে ফেলতে পারবেন যদি আপনি প্রথমবার কিনে থাকেন সেই ক্ষেত্রে। তাহলে এটা কেনার জন্য এরপরে নেক্সট আমরা কি করব, আমরা এই যে অ্যাড টু কার্ড এই অপশনটায় আমরা ক্লিক করব, আমরা এখানে চলে যাব, ওকে, গেলাম, হয়ে গেল অ্যাড টু কার্ট করা। এবার এই যে নিচের দিকে দেওয়া আছে চেক আউট নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে চলে যাব, এখানে চেক আউটে আসলাম, ওকে। এইবার ওরা দেখাচ্ছে যে আমার এটা টোটাল পড়তেছে $10.46। এখন বলছে যে প্রোমো কোড দেখছেন এখানে, এখন এই প্রোমো কোডের ঘরে আপনাকে সেই কোডটা লিখতে হবে যদি আপনি প্রথম হন, ওই যে নিউ কোড কি যেন একটা দেখলাম না, ওইটা এখানে লিখে দিবেন, লিখে দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, তাহলে আপনার এখানে শো করবে ডলার রেটটা কমে যাবে, $6 মধ্যে হয়ে যাবে, ব্যাস হয়ে গেলে ব্যাপার। আপনি বাই নাও দিলে এটা অটোমেটিক আপনি কিনে ফেলতে পারবেন। মানে এখানে অবশ্য আপনার কার্ড অ্যাড করে রাখতে হবে আগের থেকে। কার্ড অ্যাড করার জন্য আপনি এই যে এখানে প্রোফাইল নামে একটা অপশন আছে এই নিচের দিকে, হ্যাঁ, এই যে মানে এই যে আপনার ইউজার নেম উপরে, এই ইউজার নেমের এখানে আসলে এখানে যে প্রোফাইল অপশন আছে, এই প্রোফাইল এখানে গিয়ে আপনি দেখবেন কার্ড একটা অপশন আছে, ওই যে আগেই বলেছিলাম ভাই, এই যে ডুয়েল কারেন্সি কার্ডের এখন উপকারিতাটা পাচ্ছেন। একটা ডুয়েল কারেন্সি কার্ড এখন কতটা জরুরি এখন চিন্তা করেন আপনি, ঠিক আছে। ডুয়েল কারেন্সি কার্ড হলে এই মুহূর্তে আপনি এই ডোমেনটা নিজে ডোমেন কিনে ফেলতে পারতেছেন, ঠিক আছে, এই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে। তো এই জন্য ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে অনেক কিছু করা যায়, ই কমার্সে কেনাকাটা হতে শুরু করে, ফেসবুকে আমরা অ্যাড দেওয়া থেকে শুরু করে, এই যে এই নেমসিপ থেকে আমরা নেমসিপ বলেন যাই বলেন যেখান থেকেই কিনেন না কেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়েও সেখান থেকে কিনতে হবে, যেহেতু আপনি ডলারে কেনাকাটা করতে হবে, বুঝতে পেরেছেন।
এই জন্য ডুয়েল কারেন্সি কার্ডটা অতীব জরুরি। আমরা যারা শুধু মনে করি যে আমরা এত ঝামেলা না গিয়ে আমরা এজেন্সির মাধ্যমে করব, বুস্ট করব, সেটা করতে পারেন। তাহলে আপনার আর ওয়েবসাইট এত বড় স্বপ্ন এগুলো আর দেখার দরকার নাই। ওই $5 সেল করবেন, করবেন, যদি কন্টেন্ট ভালো হয় তাহলে হয়তো $1 একটা সেল পাইতেও পারেন অথবা নাও পেতে পারেন, $2-3 একটা সেল পাবেন, যে লাও সেই কদু, পরে দেখবেন ওই টাকার মনে টাকা যাচ্ছে, বাট বিজনেসের আর কোনো অগ্রগতি নেই। এই হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, এইভাবে হচ্ছে আপনারা একটা ওয়েবসাইট কিনে ফেলতে পারেন, মানে একটা ওয়েবসাইট বলে ফেলছে, যাক সমস্যা নেই, একই কথা, মানে জাস্ট আপনাদের বোঝার জন্য আর কি। একটা ডোমেইন এইভাবে আপনারা কিনে ফেলতে পারবেন। ওকে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, তারপরে এবার আসি নেক্সটে আমাদেরকে কি বলছে। নেক্সটে বলছে হচ্ছে হোস্টিং। হোস্টিং কি জিনিস আমরা একটু আগে কি দেখে আসছিলাম, এই যে আমাদেরকে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট করতে হলে আমাদেরকে একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং কেনা লাগবে। তাহলে ডোমেইনের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেলেন আপনি, যে www.omuk.com এটা হচ্ছে একটা ডোমেইন। এবার হচ্ছে কিভাবে ডোমেইন কিনতে হয় সেটাও শিখে গেলেন। এবার হোস্টিং বা সার্ভার এই জিনিসটা কি জিনিস এইটা বুঝতে হবে। এইটা শিখিয়ে সম্ভবত আপনাদেরকে আজকের মতো ক্লাস এখানে শেষ করব। দেখেন, হোস্টিং বা সার্ভার জিনিসটা কি। হোস্টিং বা সার্ভার হচ্ছে অনেকগুলো হার্ড ডিস্ক, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম ইত্যাদি সংবলিত একটা বিশেষ কম্পিউটার। যেই কম্পিউটারটা আমাদের বাংলাদেশে নাই, এগুলো আমাদেরকে বাহিরের কোনো একটা কম্পিউটার, ওখান থেকে আমাদেরকে এই সার্ভারটা কিনতে হবে। একটা মনে করেন আমরা একটা কম্পিউটার কিনবো, বাহিরের দেশের একটা কম্পিউটার আমরা কিনবো, যেই কম্পিউটারটা আজীবন ইন্টারনেটের সাথে সবসময় কানেক্টেড থাকবে এবং যার ভিতরে থাকবে হিউজ পরিমাণ ডেটা রাখার জায়গা। কি হিউজ পরিমাণ ডাটা রাখার জায়গা থাকবে। এই উপরের চিত্রটা যদি আপনারা একটু ফলো করেন, উপরে সেটা হচ্ছে মাঝখানে ধরেন একটা যে জিনিসটা দেখতেছেন বক্সের মতো, এটা একটা কম্পিউটার এবং এই কম্পিউটারের সাথে কানেক্টেড আছে বিভিন্ন ল্যাপটপ কম্পিউটার, এটা সেটা। তার মানে মাঝের যে কম্পিউটারটা ও হচ্ছে একটা হাইব্রিড কম্পিউটার, ঠিক আছে। ওর মধ্যে প্রচুর পরিমাণে ডাটা রাখা যায়। তা এই ওইখান থেকে সামান্য একটু ডাটা জাস্ট আমরা কিনলাম, আমি কিনলাম, ধরেন আমি অমিত কিনলাম, আপনি রফিক ভাই কিনলেন, অমুকে মিস্টার জেমস সে কিনলো। এইভাবে আমরা এই একটা জায়গা থেকেই বিভিন্ন মানুষজন কিনতেছি, ঠিক আছে। এখন আমাদের যে ডোমেনটা, এই ডোমেনটার মধ্যে যে এই যে আমরা ছবি দিব, আমরা সিআরসিডের বিভিন্ন কথাবার্তা লিখে দিব, হ্যাঁ, আমরা চেক আউট ফর্ম করব, যেটা দেখাইলাম একটু আগে, অর্ডার করার যে ফর্ম এগুলো যে করব, এই যে যে এইসব জিনিসগুলা, এগুলো রাখার জন্য একটা জায়গা লাগে। এই জায়গাটাই হচ্ছে এই মাঝের যেই জায়গাটা দেখতেছেন এইটাকে বলা হয় সার্ভার কম্পিউটার। কি বলা হয়? সার্ভার কম্পিউটার বা হোস্টিং কম্পিউটার। এই সার্ভার কম্পিউটার আজীবন চলতে থাকে, এটার কোনো বন্ধ হয় না। তাহলে বুঝেন কতটা পাওয়ারফুল একটা কম্পিউটার। এই জন্য এখন আমরা আমাদের পক্ষে তো আজীবন কম্পিউটার চালায় রাখার মতো সিস্টেম নাই, তাহলে আমরা নিজেরাও সার্ভার তৈরি করতে পারি, ঠিক আছে, কিন্তু ওই ধরনের ব্যয়বহুল সার্ভার আমাদের পক্ষে তৈরি করা পসিবল না। এই জন্য যারা এরকম ব্যয়বহুল কিছু কোম্পানি আছে যারা এরকম ব্যয়বহুল সার্ভার তৈরি করে রাখছে, যাতে আমরা তাদের থেকে ক্রয় করে ব্যবহার করতে পারি। বুঝছেন বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? আরেকটু ক্লিয়ার করব প্র্যাকটিক্যালি। আচ্ছা, আরেকটু যদি ক্লিয়ার করি, এই যে একটু আগে কি দেখাইছি, একটু আগে দেখাইছি হচ্ছে কই জানো, এই যে যেই জিনিসটা দেখতেছেন না, এই যে সিআর সিডের কথা বলতেছে, এই যে লেখা দেখতেছেন, এই যে এখানে একটা ভিডিও দেওয়া হয়েছে, এই যে এত লেখা লুখা, এই যে ছবি টবি যে দেওয়া হয়েছে, এই যে ছবি দিছে, এই যে বিভিন্ন রিভিউ দেওয়া হয়েছে, এই চেক আউট ফর্ম দেওয়া হয়েছে, এরপর আরো বিভিন্ন ধরনের ছবি দেওয়া হবে, বিভিন্ন প্রোডাক্ট দেওয়া হবে, হাজার হাজার প্রোডাক্ট যখন দিবেন, এগুলো রাখার জন্য একটা জায়গা লাগে। এইটা হচ্ছে ভার্চুয়াল জায়গা। এই ভার্চুয়াল জায়গাটাই হচ্ছে, এটাকে বলা হয় সার্ভার। অর্থাৎ ধরেন আমেরিকাতে একটা এরকম কম্পিউটার বসানো আছে, আমরা এইখান থেকে বাংলাদেশে বসে সেই কম্পিউটারটা ব্যবহার করব। মানে কম্পিউটারের একটা অংশ, সামান্য একটা অংশ তাদের থেকে আমরা কিনে ব্যবহার করব। সেই জন্য তারা আমাদেরকে সামান্য একটা অংশ বিক্রি করবে তাদের কম্পিউটারের। মানে ধরেন একটা কম্পিউটারের 100 ভাগের 1 ভাগ আমরা জাস্ট কিনবো, আর বাকি 99 ভাগ আরো 99 জনের কাছে সে বিক্রি করবে। বুঝছেন? ক্লিয়ার হয়েছেন বিষয়টা? কারণ এত বড় হাইব্রিড কম্পিউটার আমাদের পক্ষে বানানো সম্ভব না, কোটি কোটি টাকা লাগবে, ঠিক আছে। এই জন্য আমরা জাস্ট ওখান থেকে একটু সামান্য জিনিস কিনে আমাদের যাতে এই ডাটাগুলো, এই যে ভিডিও, এই ছবি, এই লেখা, এগুলো যাতে রাখতে পারি, হ্যাঁ, এটা যেন রাখতে পারি, রাখার জায়গা না রাখলে এগুলো তো কেউ দেখতে পারবে না।
এই যেমন এগুলো রাখা আছে বিধে আমরা দেখতেছি, ঠিক আছে। এইটাই হচ্ছে সার্ভার বা এইটাই হচ্ছে হোস্টিং। যে তাহলে সার্ভারটা কি বলেছিলাম, তাহলে সার্ভারটা হচ্ছে ওই ধরনের একটা বিশেষ কম্পিউটার। ধরেন এই সার্ভারটা রাখা আছে ভারতের বেঙ্গালোরে, সার্ভারটা রাখা থাকতে পারে সিঙ্গাপুরে, সার্ভারটা রাখা থাকতে পারে পোল্যান্ডে, ইংল্যান্ডে, এরকম একটা জায়গায়, কিংবা কানাডাতেও রাখা থাকতে পারে। এখন আপনার যত কাছে সার্ভার থাকবে আপনি সেই কাছের সার্ভারটা কিনবেন, ঠিক আছে। এটা হচ্ছে মান্থলি বেসিসে একটা টাকা দিতে হবে আপনাকে। কি বলছি, একটু আগে যেটা কিনছি সেটা হচ্ছে ডোমেইন। ডোমেইন হচ্ছে আমাদেরকে ডোমেইন হচ্ছে আমরা ইয়ারলি বেসিস টাকা দিছি, তাই না? 1 বছরের জন্য আমরা $10 দিয়েছি, ঠিক আছে। আর আমরা এই 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 সার্ভারের জন্য আমাদেরকে মান্থলি টাকা দিতে হবে। বিষয়টা একটু ক্লিয়ারলি সবাই বুঝেন, আমাদের মাসে মাসে টাকা দিতে হবে। আমি যে একটু আগে বলেছিলাম যে ওয়েবসাইট খালি করলেই হবে না, ওয়েবসাইটের পিছনে কিন্তু খরচ আছে, ওয়েবসাইটের পিছনে কিন্তু খরচ আছে, ঠিক আছে। যে যেই রকম প্যাকেজ কিনতে চান, এরকম যারা যারা হোস্টিং প্রোভাইড করে, এরকম হোস্টিং প্রোভাইডারের কাছে বিভিন্ন প্যাকেজ আছে। আপনার যে প্যাকেজটা দরকার আপনি সেই প্যাকেজটা তাদের থেকে কিনতে পারেন, ক্লিয়ার। তো এরকম প্যাকেজ আপনার ওখানে দেওয়া থাকবে যে $6, $8 কিংবা $12, $20 এরকম প্রতি মাসে। এইরকম একটা প্যাকেজ আপনাকে নিতে হবে, নিয়ে সেই প্যাকেজের আন্ডারে হচ্ছে আপনার এই যে ডোমেইনটাকে কানেক্ট করতে হবে। এই হোস্টিং এর সাথে আপনার ডোমেইনকে কানেক্ট করবেন, কানেক্ট করলেই আপনি তাহলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে। আবার কথাগুলো অনেক কারো কাছে যদি বুঝতে অনেক কষ্ট হয়ে থাকে, এই ভিডিওটা আবার দেখবেন, এটা আপলোড হয়ে যাবে, আশা করি আজকের মধ্যে আপলোড করে দিতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য আপনারা এরকম একটা সার্ভার কিনে নেবেন। সার্ভার বিভিন্ন জায়গায় থাকবে, আমি বলে দিচ্ছি আবার। আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, ধরেন গুগল, ধরেন এই সার্ভার প্রোভাইড করে। গুগল তো অনেক বড় কোম্পানি, আপনারা জানেন। গুগলের কাছে এরকম সার্ভার আছে, ওরা শুধুমাত্র আমেরিকাতেই সার্ভার রাখছে বিষয়টা এমন না। এরকম কোটি কোটি টাকার কম্পিউটার বা সার্ভার ওরা বিভিন্ন দেশে ওরা স্থাপন করছে। যার ফলে যেটা সুবিধা হয়েছে, যেটা যে যার মানুষের সবচেয়ে কাছে যেই সার্ভারটা হবে সেই সার্ভারটাই মানুষ কিনবে। কেন কিনবে? কারণ আপনি যখন একটা ওই যে ওয়েবসাইটের ইউআরএল লিখে সার্চ দেন, মানে এন্টার দেন, তখন দেখেন না ঘুরতে থাকে অনেক ওয়েবসাইট। কারণ ওই জায়গা থেকে ডাটাটা ট্রান্সফার হয়। যখন ডাটা ট্রান্সফার হয়, ওই ট্রান্সফার সময়টার উপর ডিপেন্ড করে আমাদের এই ঘোরাঘুরিটা। ওয়েবসাইট যে ঘুরে না, লোডিং হইতে থাকে না, এইটা। এই জন্য আপনার সবচেয়ে কাছে যে সার্ভারটা হয়, যেমন আমাদের বাংলাদেশের সবচেয়ে কাছে কি ইন্ডিয়া, দেখতে হবে ইন্ডিয়াতে কোনো সার্ভার আছে কিনা, গুগলের কোনো সার্ভার ইন্ডিয়াতে আছে কিনা, তাহলে আমরা ইন্ডিয়ার থেকে ওই গুগলের সার্ভারটা নিব। কারণ ধরেন একটা সার্ভার আছে, গুগলের সার্ভার ইন্ডিয়াতে আছে, আর একটা আছে হচ্ছে ধরেন কোথায় বলবো, চীনে আছে, চীনে। তাহলে আমাদের ইন্ডিয়া আমাদের কাছে, তাহলে আমরা ইন্ডিয়ার থেকে সার্ভারটা নিলে আমাদের ওয়েবসাইটটা তাড়াতাড়ি লোড হবে। বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝেন। তা সেম কোম্পানি, ধরেন গুগলেরই সার্ভার ইন্ডিয়াতেও আছে, চীনেও আছে, তাহলে আমরা ইন্ডিয়ার থেকে নিব। বুঝছেন বিষয়টা? আর যদি বাংলাদেশে থাকে তাহলে আমরা বাংলাদেশ থেকেই নিব, ঢাকাতে থাকলে ঢাকা থেকে নিব। তো এইভাবে হচ্ছে আপনার কাছে সবচেয়ে কাছে যে সার্ভার লোকেশনটা থাকবে আপনি সেইখান থেকে নেবেন। তাহলে কি হবে, এই ঘোরাঘুরিটা কম হবে, লোডিংটা কম হবে। আমি বলেছিলাম যে একজন কাস্টমার এসে যদি দেখে 5 সেকেন্ডের উপরে লেগে যায় আপনার ওয়েবসাইট লোড হতে, তাহলে কিন্তু ওই কাস্টমার ওই ওয়েবসাইটের সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করবে, এরপরে কিন্তু সে আর ওয়েট করতে চাইবে না, সে ওখান থেকে এক্সিস্ট হয়ে বের হয়ে যাবে। আমরা যা কিছুই করি, যত সুন্দর করে দোকানপাট সাজাই না কেন ভাই, সেল করতে হবে কাস্টমারের কাছে। কাস্টমারদের কাছে যদি সেল না করতে পারেন, আপনার এত পরিপাটি, এত ডেকোরেশন করার কোনো লাভ নাই। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে সার্ভার হতে হবে খুব স্ট্রং সার্ভার, এবং সার্ভারটা হতে হবে যত কাছে পারা যায় তত। তবে সার্ভার বিষয়টা কি আপনারা ক্লিয়ার আছেন? এই যে এখানে বলছি কি অনেকগুলো হার্ড ডিস্ক বিষয়টা তো আপনারা ক্লিয়ার। হার্ড ডিস্ক মানে কি, মানে একটা কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্কের মধ্যে সব ডেটা বা তথ্য এখানে রাখা হয়, ঠিক আছে। তো এই হার্ড ডিস্ক আমাদের প্রত্যেকের কম্পিউটার বা ল্যাপটপেও আছে, কিন্তু আমাদের ওই সব হার্ড ডিস্ক দিয়ে কোনো কাজ নেই। সবচেয়ে হাইব্রিড হার্ড ডিস্ক, অর্থাৎ এই ধরনের পাওয়ারফুল কম্পিউটার গুলো যাদের কাছে আছে ওইখান থেকেই আমাদেরকে সার্ভার কিনতে হবে। এই সার্ভার বছরের পর বছর চলতে থাকে এই কম্পিউটার, বুঝছেন? এই কম্পিউটার কখনো বন্ধ হয় না। আর যদি একবার বন্ধ হয়ে যায়, এই কম্পিউটারের আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে, আপনি আমি আমরা সবাই যারা কিনছি, সব ওয়েবসাইট ওই দিনের জন্য বা ওই 1 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণের জন্য সব ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, বুঝছেন? এই জন্য কোম্পানিগুলো কার সাথে কে ভালো সার্ভিস দিতে পারবে এটা নিয়ে একটা কম্পিটিশন সবসময় চলতেই থাকে।
ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। এদিক থেকে এই জন্য গুগল আগানো বা গুগলের সমকক্ষ অনেক সার্ভার আছে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। যাই হোক, আবার সবাইকে কানেক্ট করলাম, ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে জানাইয়েন, যদি কোনো প্রবলেম ফিল করেন আর কি। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আজকের ক্লাস। আগামী নেক্সট দিন দেখাবো যে কিভাবে একটা সার্ভার কিনতে হয়। ঠিক আছে, আজকে কি শিখাইলাম কিভাবে ডোমেইন কিনতে হয়, নেক্সট দিন কিভাবে সার্ভার কিনতে হয়। আর আজকের ক্লাসটা অনেকের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে, একটু কষ্ট করে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিন। হয়তো এটা আপলোড হতে হতে 12টা 1টা বেজে যাবে রাত। যদি পারেন এরপরে দেখেন, না হলে আগামীকালকে দেখে নিন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। গুড নাইট, শুভরাত্রি। হ্যাঁ।